আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আমি তোমাদের এই ভিডিওতে পৃষ্ঠা ৮ থেকে ৮ এর পার্ট ৬-৭ থেকে করাবো। দেখো কি বলছে? ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, বাংলা নবজাগরণ ও ব্রিটিশ বিরোধী আন্দোলন। তাহলে এই ঔপনিবেশিক শাসন যে এই দেশে ছিল তখন কি হয়েছিল? বাঙালিরা কি তাদের সব শাসনকে সহ্যই করে গিয়েছিল? নাকি কিছুটা নবজাগরণও হয়েছিল? আসলে ইংরেজরা তাদের শাসন পাকাপোক্ত করার লক্ষ্যে দেশীয়দের মধ্যে ইংরেজি শিক্ষায় শিক্ষিত একটা অনুগত শ্রেণী তৈরিতে তারা মনোযোগ দেয়। তারা কিন্তু কি করেছিল? ইংরেজি শিক্ষায় শিক্ষিত একটা অনুগত শ্রেণী তৈরিতে মনোযোগ দেয়। তারা মনে করতেছিল যে এত দূর থেকে এসে ভারতবর্ষের লক্ষ কোটি মানুষকে কন্ট্রোল করা সম্ভব না। তো এই দেশে থেকে যদি তাদের কিছু লোককে যদি অন্তর্ভুক্ত করা যায় তাহলে কিন্তু দেশটা চালানো সহজ হবে। ১৭৮১ সালে ওয়ারেন হেস্টিং কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তখন। আমরা এই দেশের মানুষ তখন যেহেতু কলকাতা বাংলা এই অঞ্চলের মানুষ মুসলিমের সংখ্যা একটা বেশ সংখ্যা অধ্যুষিত অঞ্চল ছিল, তখন কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন। ১৭০০ কত সালে? ১৭৮১ সালে এই ওয়ারেন হেস্টিং কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এর একটা বাড়তি লক্ষ্য ছিল। একদিক দিয়ে চাকরির সুযোগ সৃষ্টি করে যারা রাজ্য হারানো ক্ষুব্ধ মুসলিমরা সন্তুষ্ট হইত। কারণ অনেকে চাকরি হারিয়েছিল, অনেক মুসলিমদের কাজ পাচ্ছিল না। তাহলে তখন মুসলিমদের মধ্যে একটা সন্তুষ্টি চলে আসে যে তারা তো আমাদের জন্য মাদ্রাসা করেছে। এরই ধারাবাহিকতা আবার হিন্দুদের আবার সেম তা কি করতো? ১৭৯১ সালে প্রতিষ্ঠিত করা হয় আবার সংস্কৃত কলেজ। এটা ভারতে স্বনামধন্য সংস্কৃত কলেজ, এটা প্রতিষ্ঠা করা হয়। ইংরেজদের উদ্দেশ্য সাধনের পাশাপাশি আধুনিক শিক্ষার সংস্পর্শে এসে স্থানীয় মানুষের মধ্যে কিন্তু একটু নতুন চেতনা তৈরি হয়। হ্যাঁ, শিক্ষার কিন্তু এটা একটা ভালো দিক আছে, বুঝছো? শিক্ষাও কিন্তু মানুষকে কি করে? সচেতন করে। আগের যুগের মানুষ কিন্তু বিনা চুপচাপে কিন্তু মেয়েরা অনেক নির্যাতন অপবাদ সহ্য করে যাইত। এখন কিন্তু করে না। হ্যাঁ, কারণ শিক্ষা। শিক্ষা কিন্তু মানুষকে সচেতনতা বোধ সৃষ্টি করে মানুষের মনের মধ্যে। বহুকালের প্রচলিত বিশ্বাস, সংস্কার, বিধান সম্পর্কে তাদের মনের মধ্যে সংশয়, প্রশ্ন জাগতে থাকে। বহুকালের প্রচলিত বিশ্বাস, যেমন হিন্দুদের মধ্যে সতীদাহ প্রথা, এগুলো সম্পর্কে তাদের মনের মধ্যে নিজেদের মধ্যে প্রশ্ন জাগে। হিন্দু সমাজ থেকে সতীদাহের মতো কুপ্রথা এটা রীতিমতো আন্দোলন শুরু হলো তখন এই কুপ্রথার বিরুদ্ধে। মানুষ শিক্ষিত হয়েছে, শিক্ষিততার বিরুদ্ধে যাওয়া শুরু করলো। বিধবা বিবাহর পক্ষে মত তৈরি হয়ে গেল তখন। এদেশে এই সময় জ্ঞান চর্চার সীমিত কিন্তু কার্যকর জোয়ার সৃষ্টি হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও কিন্তু কি এই যে বিধবা বিবাহের পক্ষে ব্যাপক আন্দোলন করেন এবং তার ছেলেকেই এক বিধবা দ্বারা বিয়ে দিয়ে দেন। এদেশে এই সময় জ্ঞান চর্চার সীমিত কিন্তু কার্যকর জোয়ার সৃষ্টি হয়। জ্ঞান চর্চার জোয়ার তৈরি হয়, যদিও সীমিত ছিল। ইংরেজ মিশনারি স্যার উইলিয়াম ক্যারি খ্রিস্ট ধর্ম প্রচারের কর্মভূমিকা ছাড়াও নানা সামাজিক কাজে নিজেকে যুক্ত করেন। তার মানে এইদিকে যে মিশনারিগুলো ছিল, হ্যাঁ, তাদের মূল উদ্দেশ্য কিন্তু কি করা? খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠা করা। তিনি বাংলা ব্যাকরণ রচনা করেন। দেখছো? বাংলা ব্যাকরণ কিন্তু বাঙালিরা বানায় নাই আগে, হ্যাঁ? উইলিয়াম ক্যারি বাংলা ব্যাকরণ রচনা করছিল। মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করেন, সংবাদপত্র প্রকাশ করেন। স্কুল টেক্সট বোর্ড, এই যে এখন যে আমরা তোমার এনসিটিভি দেখো এরকম স্কুল টেক্সট বুক গঠন সহ গুরুত্বপূর্ণ কাজের পথ প্রদর্শন করেছিলেন। এরই ধারাবাহিকতায় ইংরেজরা উচ্চশিক্ষার জন্য সারা দেশে স্কুল প্রতিষ্ঠার পাশাপাশি কিছু কলেজও স্থাপন করে। অবশেষে ১৮৫৭ সালে উচ্চতর শিক্ষা ও গবেষণার প্রতিষ্ঠান হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৮৫৭ সালে, এটা মনে রাখো। ১৮২১ সালে ভারতের পশ্চিমবঙ্গে শ্রীরামপুরে মুদ্রণযন্ত্র স্থাপন হয়। তাহলে ১৮২১ সালে ভারতের পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে এই মুদ্রণ যন্ত্র স্থাপন করা হয়। প্রিন্টিং প্রেস চালু হয়। বাংলার মানুষের মনকে যুক্ত করা এবং জাগিয়ে তোলার ক্ষেত্রে আরেকটি পথ খুলে যায়। মানে বাংলাদেশের মানুষের মনকে যুক্ত করা, মনকে জাগিয়ে তোলা। প্রেস মানে সাহিত্য শুরু হয়ে যাবে, বই পুস্তক। এর ফলে বই পুস্তক ছেপে জ্ঞান চর্চাকে শিক্ষিত সাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া, স্থায়িত্ব দেওয়ার পথ সুগম করে দেয় এই যে মুদ্রণ যন্ত্র। বাংলা ভাষায় সংবাদপত্র প্রকাশ করে জনমত সৃষ্টিতে এগিয়ে আসে অনেকে। আর অনেকেই এই বাংলা ভাষায় সংবাদপত্র প্রকাশ করে। জনমত সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখে এগুলো। রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কারে হাত দেন। ডিরোজিও, তারপরে হলো যে ডিরোজিও, বিদ্যাসাগর প্রমুখ অবাধে মুক্ত মনের জ্ঞান চর্চা তৈরি করেন, ধারা তৈরি করেন। বাংলা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আধুনিক জ্ঞান চর্চার এই ধারা যুক্ত করতে নওয়াব আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী প্রমুখদের অবদান রয়েছে। আবার বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, মাইকেল মধুসূদন, রবীন্দ্রনাথের হাতে বাংলা ভাষা সাহিত্যের বিকাশ ঘটে। এটা কিন্তু ব্রিটিশদের সময় ছিল। বাংলা সাহিত্যে মীর মোশাররফ হোসেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুলেরও অবদান অনেক। বাঙালির এই জাগরণ কলকাতা মহানগরীতে ঘটল, এর পরোক্ষ প্রভাব কিন্তু সারা বাংলায় ছড়িয়ে পড়েছে।
ঔপনিবেশিক শাসনামলের আধুনিক শিক্ষা জাগরণের আরেকটা দিক হলো দেশপ্রেমে উদ্বুদ্ধ জাতীয়তাবাদী চেতনার বিকাশ, সেই সাথে স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং গণতান্ত্রিক অধিকার রোধেরও উন্মেষ ঘটে থাকে। দেখো, মানুষ যখন শিক্ষিত হতে থাকে তারা রাজনৈতিকভাবে সচেতন হয়। ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনের নতুন মাত্রা পায় 1905 সালের বঙ্গভঙ্গ পরিকল্পনার ফলে। নতুন আন্দোলন শুরু হয় এই 1905 সালে। ব্রিটিশরা কি করে জানো? বঙ্গভঙ্গ করে, মানে বাংলাকে ভাগ করার পরিকল্পনা করে 1905 সালে। কিন্তু এই বঙ্গভঙ্গ কিন্তু আমাদের জন্য খুব ভালো ছিল, আমাদের জন্য ভালো হইতো, কারণ সব উন্নয়ন কলকাতা কেন্দ্রিক হচ্ছিল। কিন্তু ব্রিটিশরা তখন দেখছে যে ঢাকার উন্নয়ন করতে গেলে তাহলে বঙ্গভঙ্গ করা জরুরি। তখন কিন্তু এই বঙ্গভঙ্গ করার পরিকল্পনা নেয় ব্রিটিশরা। যদিও উদ্দেশ্য তাদের ছিল শাসন করতে সুবিধা হবে, তারপরে কিন্তু এই বঙ্গভঙ্গর আমাদের জন্য সুবিধাই ছিল। এবং আমরা বাংলার যারা নেতা ছিল, তারা রাজনৈতিক নেতা, তারা কিন্তু বঙ্গভঙ্গের পক্ষে ছিল। কিন্তু এই বঙ্গভঙ্গের পক্ষে যায় রবীন্দ্রনাথ এবং অন্যান্য হিন্দু যে আন্দোলনকারীরা ছিল, কংগ্রেস, এরা হলো বঙ্গভঙ্গের বিরুদ্ধে যায়। পরবর্তীতে ব্রিটিশ সরকার 1911 সালে বঙ্গভঙ্গ বাতিল করতে বাধ্য হয়। যদিও ইংরেজ শাসকরা এটিকে প্রশাসনিক পুনর্বিন্যাস ও জনকল্যাণের উদ্যোগ হিসেবে ব্যাখ্যা করেছিল। এ সময় বাংলার সীমানা ছিল অনেক বড়। পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়েছিল বৃহত্তর বাংলা। তাই কলকাতা কেন্দ্রিক ইংরেজ শাসকদের পক্ষে দূরবর্তী অঞ্চলে সুশাসন প্রতিষ্ঠা কঠিন ছিল। এ কারণে পূর্ব বাংলা, বিহার, উড়িষ্যার উন্নয়ন সম্ভব হয়নি। এটা কিন্তু প্রশ্ন, বঙ্গভঙ্গ কেন করা হয়? ইংরেজ ভাইসরয় লর্ড কার্জন 1903 সালে প্রস্তাব রাখেন যে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাকে অবশ্যই কি করতে হবে? ভাগ করতে হবে। লর্ড কার্জন বলে ঢাকাকে রাজধানী করে নতুন প্রদেশ করা হবে। তখন ব্রিটিশরাই কিন্তু এটা করতে চেয়েছিল। এই প্রদেশের নাম হবে পূর্ববঙ্গ, আসাম। আর এটা যদি হইতো তাহলে কিন্তু দেশ ভাগে, যে ভারত পাকিস্তান ভাগ হয়ে গেছে, আবার পাকিস্তান, আমরা পূর্ব পাকিস্তান হয়েছি, সেটা পশ্চিম পাকিস্তান, কোনো সম্ভাবনা থাকতো না। লেফটেন্যান্ট গভর্নর এটা শাসন করবে। তাহলে যুক্তি থাকলেও বস্তুত এর মধ্যে দিয়ে বাংলার ক্রমবর্ধমান ব্রিটিশ বিরোধী আন্দোলনকে বিভক্ত করাই ছিল মূল উদ্দেশ্য। বাংলাকে ভাগ করার মধ্যে দিয়ে ইংরেজ শাসকরা বাংলার হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে ভাঙ্গন ধরাতে চেয়েছে বলে মনে করা হয়। কারণ পূর্ব বাংলার বেশিরভাগ মানুষ ছিল মুসলমান। তাই মুসলমান নেতারা ভেবেছে নতুন প্রদেশ হলে পূর্ব বাংলার উন্নতি হবে, কিন্তু মুসলিম নেতারা কিন্তু এটা ভেবেছিল। কিন্তু অশিক্ষিত হিন্দু নেতারা বঙ্গবন্ধের বিরোধিতা করে, শিক্ষিত হিন্দু নেতারা বঙ্গভঙ্গের বিরোধিতা করেন। এ কারণে দুই সম্প্রদায়ের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। ভারতীয় জাতীয় কংগ্রেসের বড় নেতাদের অধিকাংশ ছিল হিন্দু সম্প্রদায়ের। এই ভারতে যে জাতীয় কংগ্রেস ছিল রাজনৈতিক দল, সে সময় তাদের অধিকাংশ ছিল হিন্দু সম্প্রদায়ের। তারা মুসলমান নেতাদের সাথে পরামর্শ না করেই বঙ্গভঙ্গের বিরোধিতা করেন। ফলে মুসলমান নেতাদের মধ্যে নতুন একটা ভাবনার সৃষ্টি হয়। তারা বুঝতে পারে যে মুসলমানদের দাবি আদায়ের জন্য তাদের নিজেদের একটা রাজনৈতিক সংগঠন প্রয়োজন। এই জন্য 1906 সালে ঢাকায় মুসলিম লীগ নামের মুসলমানদের একটা সংগঠন প্রতিষ্ঠিত হয়। মুসলিম লীগ তৈরি হয় 1906 সালে। কত সালে? 1906 সালে। ইংরেজদের অভিসন্ধি অনেকটা সফলই হয়, তাই না? 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার পর থেকে দুই সম্প্রদায়ের দ্বন্দ্ব স্পষ্ট হয়ে যায়। বঙ্গভঙ্গ কার্যকর হয়, ঢাকাকে রাজধানী করা হয়। বঙ্গভঙ্গ কার্যকর করা থেকে শাসকদের বিরত করার জন্য বাঙালি হিন্দু নেতারা একের পর এক চাপ প্রয়োগ করতে থাকে। বঙ্গভঙ্গ যেন কার্যকর করতে না পারে, এজন্য শাসকদের উপর চাপ দিতে থাকে হিন্দু নেতারা। প্রকৃতপক্ষে 1905-এর বঙ্গভঙ্গ ছিল ব্রিটিশদের ভাগ করো শাসন করো নীতির অন্যতম বহিঃপ্রকাশ। তারা ভাগ করো শাসন করো, যতগুলা প্রদেশে ভাগ করতে পারবে তাদের শাসন করতে তত সুবিধা হবে। স্বাধিকার আন্দোলন দেখো, মানে অধিকার আদায়ের আন্দোলন। বাঙালিরা বিনা প্রতিবাদে ইংরেজ শাসকদের কখনোই মেনে নেয়নি। গোটা ইংরেজ শাসনামল জুড়ে বাংলা ভারতে নানা প্রতিরোধ আন্দোলন হয়েছে। এর মধ্যে অনেকগুলো আন্দোলন ছিল, যেমন ফকির সন্ন্যাসী বিদ্রোহ ছিল, খুবই একটা উল্লেখযোগ্য বিদ্রোহ ছিল। মানে ফকির সন্ন্যাসীরা, এরা আন্দোলন করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে। এরপর ছিল তিতুমিরের নেতৃত্বে কৃষক বিদ্রোহ ছিল। হাজী শরীয়তুল্লাহ ছিল ফরাইজি আন্দোলন। পরবর্তীতে 1857 সালে ছিল সিপাহী বিদ্রোহ। এগুলো খুবই গুরুত্বপূর্ণ আন্দোলনের নাম, মনে রাখবা। সিপাহী বিদ্রোহ ছিল ব্রিটিশ বিরোধী প্রথম স্বাধীনতা সংগ্রাম। আর সিপাহী বিদ্রোহ ছিল ব্রিটিশ বিরোধী প্রথম স্বাধীনতা সংগ্রাম। দীর্ঘ সময় ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক অর্থনৈতিক ও রাজনৈতিক শোষণ, সামাজিক ও সাংস্কৃতিক বঞ্চনা, নির্যাতন, ধর্মীয় অনুভূতিতে আঘাত, সর্বোপরি ভারতীয় সৈন্যদের প্রতি বৈষম্যমূলক আচরণ এই বিদ্রোহের প্রেক্ষাপট হিসেবে কাজ করেছে। তার মানে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সিপাহী বিদ্রোহ কেন হয়? প্রশ্ন আসতে পারে। বাংলায় সিপাহী মঙ্গল পাণ্ডে ও হাবিলদার রজপালি এই বিদ্রোহের নেতৃত্ব দেন। তো সিপাহী বিদ্রোহে ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে স্বাধীনচেতা শাসকেরাও যোগ দেয়, যেমন ঝাঁসির রানী লক্ষ্মীবাই। এগুলো মনে রাখবা। ঝাঁসির রানী লক্ষ্মীবাই, মহারাষ্ট্রের তাতিয়া টোপি, মহারাষ্ট্রের তাতিয়া টোপি, এরা কিন্তু স্বাধীনচেতা শাসক ছিল। এরা কিন্তু সিপাহী বিদ্রোহে যোগ দেয়। দিল্লির বাদশাহ বাহাদুর শাহ জাফরও কিন্তু এই সিপাহী বিদ্রোহের সমর্থন দিয়েছিলেন।
তবে সবারই কিন্তু ব্রিটিশরা করুণ পরিণতি করেছিল। ১৯০৫ সালের বঙ্গভঙ্গকে কেন্দ্র করে গোটা বাংলায় নানা আন্দোলন শুরু হয়। এর মধ্যে স্বদেশী আন্দোলন ছিল, তারপরে হলো যে বয়কট আন্দোলন হয়েছে, স্বরাজ আন্দোলন, সশস্ত্র আন্দোলন। এসব আন্দোলনের প্রেক্ষিতে ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হয়ে যায়, মানে বঙ্গভঙ্গ বাতিল করা হয়। স্বদেশী আন্দোলনের মধ্যে দিয়ে বিলাতি পণ্য, স্বদেশী আন্দোলন হয় তখন বিলাতি পণ্য মানে ইউরোপীয় পণ্য শিক্ষা বর্জন করা হয়। দেশীয় পণ্য ব্যবহার ও শিক্ষার প্রচলনের মতো আরও নানাবিধ কর্মসূচি নেওয়া হয়। এর ফলে এদেশের অধিকাংশ মানুষের মধ্যে দেশপ্রেম জেগে ওঠে, তারা ঐক্যবদ্ধ হয়। শিক্ষিত যুব সম্প্রদায়ের মধ্যে গড়ে ওঠে সশস্ত্র বিপ্লবী আন্দোলন, গড়ে ওঠে যুগান্তর ও অনুশীলন সমিতির মতো বিপ্লবী সংগঠন, গড়ে ওঠে যুগান্তর ও অনুশীলন সমিতির মতো বিপ্লবী সংগঠনগুলো। সশস্ত্র এই বিপ্লবী তৎপরতা ১৯৩০ সাল পর্যন্ত ছিল। এই বিপ্লবী তৎপরতা ১৯৩০ সাল পর্যন্ত টিকেছিল। বিপ্লবীদের মধ্যে রয়েছিল ক্ষুদিরাম, বাঘা যতীন, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার প্রমুখ। তারা প্রত্যেকে দেশের জন্য আত্মহত্যা দিয়েছিলেন। প্রীতিলতা ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছিলেন। পাশাপাশি বাংলা সহ ভারতব্যাপী জাতীয় পর্যায়ে চলেছিল নানাবিধ নিয়মতান্ত্রিক ও জাতীয়তাবাদী আন্দোলন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল যেমন অসহযোগ আন্দোলন হয়েছে, খেলাফত আন্দোলন হয়েছে, ভারত ছাড় আন্দোলন হয়েছে। তো জাতীয় পর্যায়ে এসব আন্দোলনের যুক্ত বাঙালি নেতাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন ছিল যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক। এরা কিন্তু বাঙালি নেতা ছিল। তো লাহোর প্রস্তাব ও পাকিস্তান প্রস্তাব দেখো পার্ট ৮। ১৯৪০ সালে লাহোরে শেরে বাংলা একে ফজলুল হক একটা প্রস্তাব উত্থাপন করেন ১৯৪০ সালে। এই প্রস্তাবে ভারতের সংখ্যাগরিষ্ঠ মুসলমান অধ্যুষিত এলাকাগুলো নিয়ে রাষ্ট্রসমূহ গঠনের কথা বলা হয়, যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ নিয়ে একটা রাষ্ট্র হবে। এই প্রস্তাবে দেশের মানুষ ব্যাপকভাবে সমর্থন করে। পরবর্তী সময়ে লাহোর প্রস্তাব সংশোধন করে পাকিস্তান প্রস্তাব গ্রহণ করা হয়, যার ভিত্তিতে ১৯৪৭ সালে ভারতবর্ষ ভাগ হয়ে ভারত পাকিস্তান নামে দুইটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। সেই সাথে অবসান ঘটে প্রায় ২০০ বছরের ইংরেজ শাসন। ভারত বিভক্তির সাথে সাথে বাংলাও দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। মুসলমান সংখ্যাগরিষ্ঠ পূর্ব বাংলা পাকিস্তানের সাথে যুক্ত হয়, আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিম বাংলা ভারতের সঙ্গে যুক্ত হয়। এভাবে বাংলা ভাগ করাকে কংগ্রেস ও মুসলিম লীগের হিন্দু মুসলমান নেতারা কেউই মেনে নেননি। এভাবে বাংলা ভাগ করাকে কংগ্রেস ও মুসলিম লীগের হিন্দু মুসলমান নেতারা কেউই মেনে নেননি। শরৎ বসু, হোসেন শহীদ সোহরাওয়ার্দী চেষ্টা করেছিলেন অখণ্ড বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠার, কিন্তু তাদের প্রচেষ্টা সফল হয়নি। ব্রিটিশ অধীনতা থেকে মুক্তি পেলেও তা পূর্ব বাংলার জনগণের প্রকৃত স্বাধীনতা হয়ে উঠতে পারেনি। প্রথম কাজটা কি বলছে? বাংলার সমাজ সংস্কারক ১০ জন মনীষীর নাম উল্লেখ করতে বলছে আমাদেরকে। দেখো কাজ ১ নম্বরটা আমরা কিভাবে করবো, যে বাংলার সমাজ সংস্কারকরা কুসংস্কার দূর করে সমাজে শিক্ষা, নারী অধিকার, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলার সমাজ সংস্কারক ১০ জন মনীষীর নাম হলো কি? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ডিরোজিও নামে পরিচিত, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, বেগম রোকেয়া, অক্ষয় কুমার দত্ত, দ্বারকানাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, স্বামী বিবেকানন্দ। তবে এরা বাংলার বিখ্যাত ১০ জন সমাজ সংস্কারক মনীষী ছিলেন। খ নম্বরটা কি বলছে দেখো, যে বাংলা নবজাগরণে কোন কোন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো বাংলা নবজাগরণে কয়েকটি শিক্ষা ও সংস্কারমূলক প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেগুলো কি? যেমন ফোর্ট উইলিয়াম কলেজ, হিন্দু কলেজ বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, তারপর ব্রাহ্ম সমাজ, বিদ্যাসাগর প্রতিষ্ঠিত স্কুল ও কলেজ সমূহ, তারপর বেতন কলেজ, সংস্কৃত কলেজ। এই প্রতিষ্ঠানগুলো আধুনিক শিক্ষা, নারী শিক্ষা, যুক্তিবাদ ও সমাজ সংস্কারে বড় ভূমিকা রাখে। দেখো কাজ ৩ ছিল আমাদেরকে বঙ্গভঙ্গ রদের কারণগুলো ব্যাখ্যা করতে বলছে। আহ, আসলে ব্রিটিশ শাসনামলে ঘোষিত বঙ্গভঙ্গ সিদ্ধান্ত বাংলার জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে, যার ফলে তা রদ করা হয়। এটা জ্ঞানমূলক লাইন। তারপর লিখবো যে বঙ্গভঙ্গ রদের প্রধান কারণগুলো কি? যে বঙ্গভঙ্গের মাধ্যমে ব্রিটিশ সরকার বিভেদ করো ও শাসন করো নীতি প্রয়োগ করে হিন্দু মুসলমানদের মধ্যে ভেদ সৃষ্টির হওয়ার আশঙ্কা দেখা যায়, একটা বিভেদ সৃষ্টির আশঙ্কা দেখা যায়। আর বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন ও স্বদেশী আন্দোলন দেখা দেয়। জাতীয়তাবাদী নেতাদের প্রবল প্রতিবাদ ও ঐক্যবদ্ধ আন্দোলন। প্রশাসনিক কারণ দেখালেও প্রকৃত উদ্দেশ্য ছিল রাজনৈতিক সুবিধা অর্জন। এই যে কারণগুলো, এই কারণে ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ বা বাতিল করা হয়। কাজ ৪ নম্বর দেখো, ভারত বিভক্তির কারণগুলো কি ব্যাখ্যা করতে বলছে। তো ভারত বিভক্তি ছিল উপমহাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যা রাজনৈতিক, ধর্মীয় ও প্রশাসনিক নানা কারণে সংঘটিত হয়। ভারত বিভক্তির প্রধান কারণগুলো কি? হিন্দু মুসলমানের মধ্যে ধর্মীয় বিভক্তি সৃষ্টি করা, আবার মুসলিম লীগের পৃথক রাষ্ট্রের দাবি, পাকিস্তান আন্দোলন,
ব্রিটিশদের বিপদমূলক শাসন নীতি, কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে সমঝোতার অভাব, 1966 সালে ডাইরেক্ট অ্যাকশন ডে ও দাঙ্গা পরিস্থিতি, ব্রিটিশ সরকারের দ্রুত ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত। এই কারণগুলো মিলিয়ে 1947 সালে ভারত পাকিস্তান নামে দুইটা রাষ্ট্রের সৃষ্টি হয়।